আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি ডক্টর ফারহানা মাহবুব। আমাদের পাবলিক টাইমসের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় হলো স্তন ক্যান্সারের ঝুঁকি এবং আধুনিক চিকিৎসা এবং আমাদের সাথে আছেন খুবই প্রখ্যাত অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডক্টর এস.কে. ফরিদ আহমেদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন স্যার আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমাদের আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় এই বিষয়টা আসলে সবাই খুব জানতে চায় এবং বিশেষত এটার যে আধুনিক যে চিকিৎসা পদ্ধতি সেটা নিয়ে বাংলাদেশে এখন কেমন প্রোগ্রেস হচ্ছে বা এটা নিয়ে কতটুকু কাজ হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আমাদের দর্শকদেরকে অনুরোধ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা সরাসরি আজকের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমত স্যার আপনার কাছে জানতে চাইবো যে স্তন ক্যান্সারটা কি এবং কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে? ধন্যবাদ। ব্রেস্ট যে কোষগুলো রয়েছে, একটা বিল্ডিং যেরকম অনেকগুলো ইটা দিয়ে তৈরি, ব্রেস্টও অনেকগুলো কোষ দিয়ে ব্রেস্টটা তৈরি। এবং সেই ব্রেস্টের কোষগুলো যদি কোনো কারণে একটা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে, যেমন ১টা থেকে ২টা থেকে ৪টা, ৮টা, ১৬টা, ৩২টা, মানে এক্সপোনেনশিয়াল গ্রোথ। এই যে অনিয়ন্ত্রিত বৃদ্ধি, এটাই ব্রেস্ট ক্যান্সার। তো এটা মূলত হয় ব্রেস্টের যে যে দুধের নালী বা ডাক বলে, যেটা নিপলে ১৫ থেকে ২০টা ডাক ওপেন করছে, এবং সেটার পিছনে যে স্ট্রাকচারগুলো রয়েছে, ওই ডাকের ভিতরে প্রথমে কোষগুলো লাইনিং থেকে অ্যাবনর্মালি ওটা গ্রো করা, বৃদ্ধি পেতে শুরু করে, এবং এটা হচ্ছে লোকাল ক্যান্সার বা ডিউডাক্টাল কার্সিনোমা ইনসিটু যেটা বলি আমরা। পরবর্তীতে যদি এটা ম্যামোগ্রাফিক স্ক্রিনিংয়ের মাধ্যমে ডিটেক্ট করতে ডিলে হয়ে যায়, কারণ প্রথমে তো এটা হাতে কিছুই বোঝা যায় না, শুধুমাত্র ম্যামোগ্রাফিক স্ক্রিনের মাধ্যমে এই প্রাথমিক পর্যায়ের চিহ্নগুলো ধরা যায়। তো যদি কয়েক বছর পরে দেখা গেলো এটা ওই ডাক থেকে বের হয়ে ব্রেস্টের টিস্যুতে এবং লিম্ফেটিক চ্যানেল দিয়ে বগলও চলে যেতে পারে। দ্যাটস হোয়াট ই কল ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার। সো এটাই হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আর ঝুঁকির কথা বললে হয়, অ্যাকচুয়ালি মূলত মেয়েরাই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে বেশি। কারণ হচ্ছে 99% ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ফিমেলদের হয়, আর জাস্ট লেস দেন 1% হচ্ছে মেল ব্রেস্ট ক্যান্সার। আর বিলাতে আমার ১৫ বছর একটা গবেষণা রয়েছে, সেখানেও কিন্তু আমি দেখতে পেয়েছি আমার টোটাল ব্রেস্ট ক্যান্সারের, আমার বাকিংহামশায়ার রিজিয়নে, সেখানে অ্যাবাউট 1% ব্রেস্ট ক্যান্সার মেল। একই জিনিস বাংলাদেশে দেখতে পেয়েছি বিগত ৬.৫ বছরে। আমি প্রায় ১৮টা ব্রেস্ট ক্যান্সার পেয়েছি, মেল ব্রেস্ট ক্যান্সার। সো টোটাল ব্রেস্ট ক্যান্সার জাস্ট লেস দেন 1%। সো দ্য রিস্ক গ্রুপ যেটা বললে হয়, মূলত এটা ফিমেলরাই। আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে স্যার আমি যেটা জানতে চাইবো যে বাংলাদেশে যে মানে যে হারে হচ্ছে পেশেন্টদের ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে, সেটা কি আসলেই শনাক্ত হচ্ছে কিনা ওভাবে? বা আপনাদের কাছে কতটুকু মানে পেশেন্টরাও হচ্ছে রিপ্রেজেন্ট করছে বা কোন স্টেজে আসছে নরমালি? ধন্যবাদ। যেহেতু বিলাতে ২৬ বছর কাজ করেছি, সেখানকার সিচুয়েশনটার সাথে বাংলাদেশেরটা আমি কারেন্টলি ৬.৫ বছর ধরে আছি এই দেশেও, দুটো আমি তুলনা করে দেখতে পারি। দের ইজ এ বিগ ডিফারেন্স। যেহেতু আমাদের দেশে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং প্রজেক্ট ন্যাশনাল লেভেলে চালু নেই, যেটা ওয়ার্ল্ডের ২৬টা দেশে চালু আছে, দ্যাট ইনক্লুডস ইউকে। এবং এটার কারণে বাংলাদেশে যেটা হচ্ছে যে আমরা একটু পেশেন্টগুলো আসছে আমাদের কাছে দেরিতে। সো একটা মূল কারণ হচ্ছে স্ক্রিনিংয়ের অভাব, ২ নাম্বার হচ্ছে সচেতনতার অভাব। যে ব্রেস্ট একটা চাকা হলো, যেহেতু এটা ব্যথা হচ্ছে না, সেহেতু আমাদের মা-বোনরা এটাকে রেখে দেয় যে কোনো তো প্রবলেম হচ্ছে না। বাট অ্যাকচুয়ালি ব্যথাবিহীন, ব্যথামুক্ত একটা চাকাই কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। সো দেরিতে আসছে, এটা একটা ফ্যাক্টর। আর এছাড়া সামাজিক লাজ লজ্জা, ভীতি, এতে করে একটা সমস্যা হলো পরিবারের মুরব্বীদের দিকে জানায় না, নিজেরাই রেখে দেয়। আর সবশেষে বলবো যে ভুল জায়গায় যাওয়া। যাবে তো যাবে, গেল হোমিওপ্যাথি খেতে। সেটা অবশ্যই একটা নন সায়েন্টিফিক মেডিকেল ট্রিটমেন্ট, যেটা ইংল্যান্ডে আমরা প্রায় ১২-১৩ বছর আগে হোমিওপ্যাথি ব্যান হয়ে গেছে। বাংলাদেশে আমি প্রচুর পেশেন্ট পাচ্ছি, দেরি করে আসছে। কলিফ্লাওয়ার, ফুলকপি সাইজের বড় ফাঙ্গেটিং ব্রেস্ট ক্যান্সার নিয়ে। শুরুতে হয়তো ২ বছর আগে ছোট্ট একটা বড়ির বিচির মতো ছিল। গিয়েছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, সেখানে সে বলেছে এটা খেলে ভালো হয়ে যাবে। কিন্তু ভালো হবে কি? সে জীবনটাকে একবারে শেষ পর্যায়ে নিয়ে আমাদের কাছে আসছে।
এছাড়া অন্যান্য চিকিৎসা অপচিকিৎসার কারণে একটা সমস্যা রয়েছে। সো অনেকগুলো ফ্যাক্টরের কারণে আমাদের দেশে প্রেজেন্ট করছে বেশ একটু দেরিতে। কিন্তু ভালো কথা বলতে হবে যে আমরা বিগত 6.5 বছরে যথেষ্ট চেষ্টা করেছি সচেতনতা বৃদ্ধি করার জন্য। বিভিন্ন সামাজিক গণমাধ্যমে প্রোগ্রাম, ওয়ার্কশপ বা ওয়ান টু ওয়ান পেশেন্ট কন্ট্যাক্টের মাধ্যমে মেসেজগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং এই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা আর্লি স্টেজ ব্রেস্ট ক্যান্সার পাচ্ছি। অনেকেই আসছে 35 বছর থেকে আসছে, কোনো প্রবলেম নাই কিন্তু ম্যামোগ্রাম করার জন্য, হুইচ ইজ দ্য রাইট থিং টু ডু। এবং সেই ম্যামোগ্রামে দেখা গেল ছোট্ট একটা ক্যান্সার যেটা হাতে পাওয়া যাচ্ছিল না, অথবা ডাক্তার কার্সিনোমা ইন সিটু যেটা একদম স্টেজ 0 ক্যান্সার যেটা আমরা বলি, সেগুলো নিয়ে আসছে। এবং তারা ছোটখাটো চিকিৎসা তাদের ভালো যাওয়ার সম্ভাবনা 98 থেকে 100%। সো বেশিরভাগ ক্ষেত্রে এখনো পেশেন্টগুলো একদম শেষের পর্যায়ে আসছে, স্পেশালি সরকারি হসপিটালগুলোতে। প্রাইভেট সেক্টরে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি যে আমার প্রায় 2250 ব্রেস্ট ক্যান্সার রোগী রয়েছে 6.5 বছরে। এর মধ্যে ব্রেস্ট ফেলে দিতে হয়েছে অনেক বড় ক্যান্সার যেটা কিমোতে সেটা হয়নি, মোটে 320টার মতো হবে, 18টা। আর বাকি 1900-র বেশি পেশেন্ট কিন্তু ব্রেস্ট ক্যান্সার সার্জারি, মানে ক্যান্সারটা একটু প্রাথমিক পর্যায়ের দিকে এসছে। সো এই চেঞ্জটা কিন্তু আসতেছে, পাবলিক সচেতনতা একটু বাড়ছে একটু একটু করে, আরো অনেক বেশি কাজ করা প্রয়োজন। আচ্ছা। তো স্যার আমরা হচ্ছে একটু হচ্ছে সাইন সিম্পটম বা লক্ষণ যেটাকে আমরা বলি, তো প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে একটু জানতে চাই যে ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি নরমালি থাকে? প্রথমে আমাদের মনে রাখতে হবে আমরা আমাদের লক্ষণের জন্য বসে থাকলে আমরা লেট হয়ে যাচ্ছি। সো লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই, যেটা ম্যামোগ্রাফিক স্ক্রিনের কথা আমি বারবার বলার চেষ্টা করছি, যে বাংলাদেশি প্রেক্ষাপটে মেয়েদের বয়স 35 হলেই বছরে একবার ম্যামোগ্রাম বা ব্রেস্টের এক্সরে করা উচিত। যদি 1 বছরে নাও পারে 2 বছরে একবার হলেও ম্যামোগ্রাম করা উচিত। সেই ব্রেস্টের এক্সরে বা ম্যামোগ্রামের মাধ্যমে কোনো ধরনের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই বা কোনো ধরনের চাকা বা আকৃতিগত পরিবর্তনগুলো হওয়ার আগেই কিন্তু ক্যান্সারটা শনাক্ত করা যায় এবং সঠিক চিকিৎসা করে সম্পূর্ণ নিরাময় হওয়া যায়। আর বাংলাদেশে যেটা হয় যে ব্রেস্টে হয়তো একটা চাকা হলো, চাকার হয়তো ছোট বড় হতে পারে, ইউজুয়ালি পেইনলেস বা ব্যথামুক্ত। আকৃতিগত পরিবর্তন, চামড়াটা মোটা হয়ে যেতে পারে, নিপলটা ভিতরে ঢুকে যেতে পারে, বগলে বড় একটা চাকা বা লিম্ফ নোডগুলো নিয়েও আসতে পারে। আর যারা খুব দেরি করে আসছে, দেখা গেল যে জন্ডিস হয়ে গেছে, ক্যান্সারটা লিভারে ছড়িয়েছে, বা অনেকভাবে কাশছি, শ্বাসকষ্ট, দেখা গেলো ফুসফুসে পানি চলে আসছে, বা ক্যান্সারটা লিভারে ফুসফুসে ছড়িয়ে গেছে, বা হাড্ডি গুড্ডিতে অনেক ব্যথা, বোন স্ক্যান করে দেখা গেল ক্যান্সারটা হাড্ডিতেও ছড়িয়ে গেছে। এগুলো হচ্ছে একদম স্টেজ 4 বা শেষ পর্যায়ের। সো এটা ডিপেন্ড করছে এই লক্ষণগুলো কে কোন পর্যায়ে আসছে। এছাড়া ইলডারি পেশেন্টদের যাদের স্পন্টেনিয়াস নিপল ডিসচার্জ, মানে নিজেই একটা সিঙ্গেল ডাক্ট বা দুধ নালী থেকে রক্ত জাতীয় বা তরল পানি বেরোবে নিজেই বিনা চাপে, সেটাও কিন্তু পোস্টমেনোপজাল উইমেনদের ক্ষেত্রে একটু আমাদের নজর রাখতে হবে যে কুড ইট বি এ ফিচার ফর ব্রেস্ট ক্যান্সার। সো তখন আমাদেরকেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যেটা ম্যামোগ্রাম ফলোড বাই আল্ট্রাসাউন্ড স্ক্যান অ্যান্ড ইফ নেসেসারি এ কোর বায়োপসি, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা রোগটা নির্ণয় করতে পারি। আচ্ছা স্যার, এরপরে আমরা যদি একটু ট্রিটমেন্টে চলে যাই, মানে আমি একটু ট্রিটমেন্টের আসলে অনেকগুলো কোশ্চেনই থাকে, সো আসলে ওটা দিয়ে শুরু করতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে স্যার হচ্ছে অনকোপ্লাস্টিক যে সার্জারিটা, ব্রেস্ট সার্জারি, সেটা আসলে একটু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। একটু ছোট করে বলি ইন্ট্রোডাকশন হিসেবে। ব্রেস্টের একটা চাকা বা অন্য কোনো ধরনের পরিবর্তনের ডক্টরের কাছে গেল ইউজুয়ালি ব্রেস্ট সার্জন। তিনি হিস্ট্রি নিয়ে এক্সামিন করে ম্যামোগ্রাম প্রথমে টেস্ট করবে যদি 35 উপর হয়, পরবর্তীতে আল্ট্রাসাউন্ড স্ক্যান এবং কোর বায়োপসি, যেটার মধ্যে রোগটা নির্ণয় হলো, এবং পরবর্তীতে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ওই বায়োপসি স্যাম্পল থেকে করতে হবে। এবং কিছু ক্ষেত্রে স্টেজিং ইনভেস্টিগেশন লাগে সিটি স্ক্যান, চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস, বোন স্ক্যান, অথবা একটা টেস্ট লাইক এ পেট সিটি স্ক্যান। এগুলোর মাধ্যমে আমাদের জানতে হবে যে ক্যান্সারটা অন্য কোথাও ছড়িয়েছে কিনা। ওয়ান্স উই নো দিস ইনফরমেশনস, উই ক্যান ডিসাইড বেসড অন দ্য টিউমার বায়োলজি। যদি ইমিউনোহিস্টোকেমিস্ট্রির ভালো ক্যারেক্টার আসে, ফর এক্সাম্পল ER পজিটিভ আর নেগেটিভ আসে, তাহলে আমরা চেষ্টা করি আগে সার্জারি করার জন্য। তো যদি সার্জিক্যাল ডিসিশন হয়, সেটা যদি টিউমারটা ব্রেস্টের টিস্যু থেকে টিউমারের রেশিওটা ফেভারেবল হয়, তাহলে আমরা আগে সার্জারি করব। আর যদি দেখা গেল যে টিউমারটার বায়োলজিটা অ্যাগ্রেসিভ, তখন আমরা একটা হাইড্রোজেল মার্কার দিয়ে টিউমারের মাঝখানে পরে কিমো, বা যেটা আমরা নিয়ারজিভেন্ট কিমো বলি, সেটা চালু হয়ে গেল।
এবং এটা রেগুলারলি বেসিসে সার্জনরা ফলো আপ করবে অ্যালং উইথ অনকোলজিস্ট, এবং 6 মাসের পরে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ব্রেক দিয়ে আমরা সার্জারি করব। টিউমারটা যদি অনেক সময় ছোট হয়ে যায়, একটা তার দিয়ে সেই হাইড্রোজেল মার্কারটাকে আমরা লোকেট করি আন্ডার লোকাল অ্যানেস্থেটিক্স উইথ আল্ট্রাসাউন্ড গাইডেন্স, এবং পরবর্তীতে আমরা ওয়্যার গাইডেড ওয়াইড লোকাল করছি এবং অ্যাক্সিলারি সার্জারি করছি, এবং ফলোড বাই লেভেল অন অনকোপ্লাস্টি। সেটা যেটা বোঝাচ্ছে যে যেখানে ব্রেস্টের একটা স্মল পোর্শন অফ টিস্যু কাটা হচ্ছে এবং ব্রেস্টের যে শেপটা আমরা আশেপাশে টিস্যুকে মোবিলাইজ করেই যদি আমরা শেপটা মেনটেন করতে পারি এবং সেটা লেয়ার ওয়াইজ সেলাই টেলাই করে আলটিমেটলি ক্লোজার দিয়ে দিলে দেখা গেলো যে মোটামুটি ব্রেস্টের আকৃতিগত খুব একটা পরিবর্তন হয় নাই। বেসিক্যালি 80 to 90% ব্রেস্ট ক্যান্সার সার্জারি, স্পেশালি অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি, সেগুলো কিন্তু লেভেল 1 অঙ্কোপ্লাস্টি দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোর দেন 20% টিস্যু সরাচ্ছি বা কারো কারো ক্ষেত্রে 30, 40, 50% ব্রেস্ট টিস্যু সরানো লাগছে তাদের ক্ষেত্রে, এবং সেখানে স্কিনটাও সরিয়ে ফেলা হচ্ছে, তাদের ক্ষেত্রে লেভেল 2 বা আরও মোর কমপ্লেক্স অঙ্কোপ্লাস্টিক রিকনস্ট্রাকটিভ টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করি। এইগুলি সব বাংলাদেশে অ্যাভেলেবল। এগুলো আমরা বিরাতে করেছি 26 বছর, আমার মতো সবাই সেটা করেছে, এবং সেই টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশেও আমরা সেই অঙ্কোপ্লাস্টিক রিকনস্ট্রাকটিভ সার্জারিগুলো প্র্যাকটিস করছি, এবং আমার বেশ কিছু স্টুডেন্টরা এখন এগুলো দেশে প্র্যাকটিস করছে। সো ব্রেস্ট ক্যান্সার মানেই যে ম্যাস্টেক্টমি তা কিন্তু না। আমি আগেই বলেছি আমার 2240টা ক্যান্সারের মধ্যে 320টার মতো হবে ম্যাস্টেক্টমি করেছি, আর বাকি সবগুলোই কিন্তু ব্রেস্ট কনজারভিং সার্জারি করা হয়েছে সাকসেসফুলি। আবার এটাও বলে রাখি, লেভেল 2 অঙ্কোপ্লাস্টির মধ্যে কিছু কিছু পেশেন্ট আছে ইয়াং, তারা ফ্ল্যাট চেস্ট চাচ্ছে না, কিন্তু ক্যান্সার অনেকগুলো হওয়ার কারণে বা বড় হওয়ার কারণে ব্রেস্ট ফেলে দিতে হবে। তাদের ক্ষেত্রে আমরা নিপল, স্কিন এগুলো সব প্রিজার্ভ করে শুধু ভিতর থেকে ব্রেস্ট টিস্যুটা সরিয়ে ফেলে ইমপ্লান্ট দিয়ে অথবা কখনো কখনো এসেলুলার ডার্মা ম্যাট্রিক্স অথবা টাইলুব্রা কাভার দিয়ে আমরা যখন রিকনস্ট্রাক্ট করি, ব্রেস্টের বাইরে থেকে বোঝার কোনো উপায় থাকবে না তার ব্রেস্টটা ফেলে দেওয়া হয়েছে। সো আচ্ছা। আকৃতিগত খুব একটা পরিবর্তন মোটেই বাইরে থেকে দেখার উপায় থাকছে না। সেগুলো কিন্তু আমরা সব বাংলাদেশে করছি। ইন টার্মস অফ অ্যাক্সিলারি সার্জারি, সেখানে আমরা যদি অ্যাক্সিলার আল্ট্রাসাউন্ড এবং হাতে নেগেটিভ বা নর্মাল থাকে, তখন ইনভেসিভ ক্যান্সারের ক্ষেত্রে আমরা ডুয়াল ট্র্যাকার ডাই দিয়ে বগলে ব্রেস্ট ইনজেক্ট করে সেটা মাসাজ করলে ডাইটা চলে যাবে অ্যাক্সিলা বা বগলে। আমরা ব্রেস্ট সার্জারির পাশাপাশি তখন বগলেও অ্যাক্সিলারি ইনসিশন দিয়ে ছোট্ট ওই একটু উন দিয়ে আমরা কয়েকটা কালার্ড লিম্ফ নোড বের করে নিয়ে আসছি, হোয়াট উই কল সেন্টিনেল লিম্ফ নোড ভাবছি। সুতরাং যদি নোট পজিটিভ আসে তাহলে তো অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করা লাগবে, কিন্তু আদারওয়াইজ আমরা সেন্টিনেল বায়োপসি আমরা প্র্যাকটিস করছি বাংলাদেশে। সো উন্নত বিশ্বে যেভাবে ব্রেস্ট ক্যান্সার সার্জারি যে চিকিৎসাগুলো, সার্জিক্যাল ট্রিটমেন্ট সহ অন্যান্য চিকিৎসা যেগুলো দেওয়া হয়, তার প্রত্যেকটা জিনিস বাংলাদেশে অ্যাভেলেবল এবং আমরা রেগুলার। অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আচ্ছা। এরপরে হচ্ছে যে যেটা আপনি আমার মনে হয় প্রশ্নের উত্তরের ভিতরে অলরেডি চলে এসেছে যে আসলে যেই মানে স্তনের আকৃতিটাকে আসলে সার্জারির পরে কি ওভাবে ধরে রাখা সম্ভব কিনা। তো এরপরে যেটা হচ্ছে মাস্টেক্টমি আমরা যেটাকে বলি যে স্তন কেটে ফেলার পরে এটা যে মানসিক এবং যে দাম্পত্য জীবনের যে প্রভাব পড়ে বা এটার জন্য রোগীদেরকে আসলে মানসিকভাবে কিভাবে প্রস্তুত রাখা যায় এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। একটু আগে বাড়িয়ে বলছি যে 3টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যে ব্রেস্ট ক্যান্সার হলেই যে ম্যাস্টেক্টমি করতে হবে কোনো কথা নেই। বেশিরভাগ ক্ষেত্রে ব্রেস্টকে সেভ করা যায়। কখনো কখনো বড় টিউমারকে কিমোথেরাপি দিয়ে ছোট করে পরবর্তীতে কিন্তু ব্রেস্ট কনজারভিং সার্জারি সাকসেসফুলি করা যায়। এবং এখানে মাস্টেক্টমি আর ব্রেস্ট কনজারভিং সার্জারি যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখেছি যে বড় বড় উন্নত বিশ্বের লক্ষ লক্ষ পেশেন্টের উপর যে গবেষণা করে দেখা গেছে যে ব্রেস্টটাকে ফেলে দিলে ক্যান্সার ফেরত আসছে তাড়াতাড়ি, তারা মারাও যাচ্ছে তাড়াতাড়ি, কোয়ালিটি অফ লাইফ যেটা শারীরিক মানসিক দাম্পত্য জীবন মোটামুটি ধ্বংস হয়ে যাচ্ছে। তুলনামূলকভাবে ব্রেস্ট কনজারভিং সার্জারিতে ক্যান্সার ফেরত আসছে কম, তারা বেশি দিন সুস্থ থাকছে, ভালো থাকছে, এবং শারীরিক মানসিক দাম্পত্য জীবন মেনটেন হচ্ছে, হোয়াট ইউ কল ইট গুড কোয়ালিটি অফ লাইফ। সো সেই প্রশ্নের যে ধরনের আমি বলছি যে যে ম্যাস্টেক্টমি করার পরে অনেক সময় ব্রেস্ট ক্যান্সার সার্জারি বা ট্রিটমেন্টের পরে যে কোয়ালিটি অফ লাইফ, যেটা সামাজিক জীবনযাত্রার বা ব্যক্তিগত পারিবারিকভাবে যে একটা পরিবর্তন আসে, মানসিকভাবে যে পরিবর্তনগুলো আসে, সেগুলো কিন্তু আমরা অনেক সময় অ্যাড্রেস করছি না, এই ব্যাপারে যথাযথ নজর দিচ্ছি না। এবং আমি অলওয়েজ চেষ্টা করেছি, বিলাতেও করেছি, বাংলাদেশেও করছি, যে একটা পেশেন্টকে গোটা পেশেন্টটাকে ট্রিট করা। আই জাস্ট ডোন্ট ট্রিট ব্রেস্ট, শুধু ব্রেস্টটাকে ট্রিট করলে হবে না, ইউ হ্যাভ টু ট্রিট দ্য হোল পার্সন। এবং সেই পার্সনের জাস্ট নট দ্য বডি, তার মাইন্ড, মানসিক একটা ব্রেস্ট অঙ্গের কারণে তার যে মনের কষ্ট, সে যে মানসিকভাবে দুর্বল হয়ে গেল, তার বডি ইমেজ, তার কনফিডেন্স এগুলো ডিস্ট্রয় হয়ে গেল। এবং অনেক ক্ষেত্রে বিলাতের মতো বাংলাদেশে আমরা দেখতে পাই
সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে এই কাজগুলোর কারণে। সো এই জিনিসগুলো আমাদের একটা বড় সমস্যা। বাইরের দেশের মতো বাংলাদেশেও আমি একই সমস্যা দেখতে পেয়েছি এবং আমি মনে করি এদের যে মেন্টাল সাপোর্ট তাও এই দিক দিয়েও মেন্টাল হেলথের ব্যাপারটা যে আমাদের একটু নজর দিতে হবে একটা ক্যান্সার পেশেন্টের। এই আমার মনে হয় এই জিনিসগুলো কভারেজ করার বা এড়িয়ে যাওয়ার সময় নেই। আচ্ছা। এরপর স্যার যেটা জানতে চাইবো যে আসলে ঘরে বসে যদি কেউ ব্রেস্টের যে সেলফ এক্সামিনেশন এটা ধাপে ধাপে কিভাবে করতে পারবে? থ্যাংক ইউ। প্রথমেই বলে রাখি এই ব্যাপারে কোনো কনফিউশনের কারণ নেই যে ব্রেস্ট স্ক্রিনিং মানেই সেলফ অর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। এটা শুধুমাত্র যদি রিয়েল বেনিফিট যেটা ব্রেস্ট স্ক্রিনিংয়ের সেটা হচ্ছে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং, যেটা বছর একবার করা উচিত এবং যেটা আমরা পিঙ্ক অক্টোবরে সেলিব্রেট করছি। ইনফ্যাক্ট এই মেসেজটাই ছিল মূল প্রতিপাদ্য বিষয়। গবেষণার পরে পাওয়া গিয়েছিল যে ম্যামোগ্রামের মাধ্যমে আমরা ক্যান্সারটা প্রাথমিকভাবে ধরতে পারবো এবং তারপরে যদি ছোটোখাটো চিকিৎসা করে আমরা পেশেন্টকে ফলো আপ করে দেখি সেখানেই পেশেন্টের রিয়েল সার্ভাইভাল বেনিফিট বা বেশি দিন বেঁচে থাকার সুযোগটা রয়েছে। সো প্রশ্নের উত্তরে যেটা বলা হচ্ছে সেই ম্যামোগ্রাফিক স্ক্রিনিংয়ের বাইরে নর্মালি আমরা কী করতে পারি, আমরা যেরকম আমাদের গালটাকে ফিল করছি, সে এটা আমার নেউজ, এটা আমার লিপস, এটা আমার চিন, তাহলে এটা আমি কেন বলতে পারবো না যে হাতের ঠিক এই অংশটুকু দিয়ে আমি যদি আমার চেস্টটাকে একটু ফিল করি পারহাপস ডিউরিং শাওয়ার, গোসল করার সময় সাবান, পানি, শ্যাম্পু, হোয়াট এভার, তাহলে ইজিলি আমি হাতটাকে যদি এইভাবে একটু ফিল করি এবং এই যে এইভাবে চারটা অংশ এবং বগলটাকে একটু ভালো মতো রোল করে সাইড ওয়েজ আমি করি দুই সাইডেই, এদিকটা একটু দেখে নেই, ইটস নাথিং রং অ্যাবাউট ইট। ইনফ্যাক্ট দেয়ার আর মোর বেনিফিটস। প্লাস কখনো কখনো দেখা গেলো যে খুব ছোট্ট একটা মটরশুটির মতো একটা গুটি পাওয়া গেল যেটা উনি দেখা মাত্রই পরবর্তীতে একজন ব্রেস্ট সার্জনের শরণাপন্ন হলেন, দেখা গেলো সেটা একটা খুব প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার। সো এই জিনিসগুলো মাসে একবার হলেও, যখন মাসিকের এমন একটা সময়ে এটা পরীক্ষা করা উচিত হাত দিয়ে যখন ব্রেস্টটা কমফোর্টেবল টু টাচ, ব্যথা থাকবে না। সো আমি বলবো মাসিক হয়ে যাওয়ার 7 দিন পরে বা তার কিছুদিন পরে দেখা গেল যে ব্রেস্টটা যথেষ্ট কমফোর্টেবল টাচ করার, ওইটা হচ্ছে বেস্ট টাইম সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের। আর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন যেটা বোঝায় যে একজন ডক্টরের শরণাপন্ন হয়ে ডক্টর হাত দিয়ে ব্রেস্টটাকে চেক করে দেখলেন, অবশ্যই দ্যাট পারসন বি মোর এক্সপেরিয়েন্সড, সুতরাং তারও এটা একটা আলাদা বেনিফিট থাকবে ব্রেস্টটাকে এক্সামিন করার। কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে এগুলো ম্যামোগ্রামের সাবস্টিটিউট না। সো ম্যামোগ্রাফিক স্ক্রিনিং will always remain well above than all these other supporting measures. স্যার এবার হচ্ছে আমরা একটু ব্রেস্ট ক্যান্সারের যে স্টেজিংটা সেটা সম্পর্কে একটু জানতে চাইবো আপনার কাছে। ধন্যবাদ। স্টেজ আমি প্রথমে যেটা বলেছিলাম যে মিল্কের যে দুধ যেটা বেরোচ্ছে যে দুধের নালি দিয়ে বা যেটাকে আমরা বলি মিল্ক ডাক বা ব্রেস্ট ডাক্স, সেগুলোর ভিতরে লাইনিং থেকে যদি অনিয়ন্ত্রিত কোষগুলো বৃদ্ধি পেতে থাকে সেটা হচ্ছে লোকাল ক্যান্সার, যেটাকে আমরা বলি ডাক্তার কার্সিনোমা ইনসিটু। এটা কিন্তু হাতে পাওয়া যাবে না। ম্যামোগ্রাম করলে শুধু মাইক্রোক্লাসিফিকেশন, ছোটো ছোটো ক্যালসিয়ামের ডট পাওয়া গেলো ডাক্তারের ভিতরে বা ছোটো একটা গ্রোথ পাওয়া গেলো যেটা হাতে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে আল্ট্রাসাউন্ড গাইডেড কোর বায়োপসি করে আমি জানতে পারলাম এটা ডাক্তার কার্সিনোমা ইনসিটু। এটা হচ্ছে স্টেজ 0। অথবা স্কিনেও যেটা ম্যানিফেস্টেশন হতে পারে, প্যাজেস ডিজিজ দেখে মনে হবে ফাঙ্গাল ইনফেকশন অথবা অন্য কোনো স্কিন চেঞ্জেস, বাট দ্যাট ওয়েল কুড বি এ স্কিন ম্যানিফেস্টেশন অফ এ ব্রেস্ট ক্যান্সার, উই কল ইট প্যাজেস ডিজিজ। সো এই প্রাথমিক পর্যায়ের ক্যান্সারগুলো এগুলো তো রইলো, তারপরে ক্যান্সারটা আস্তে একটু বড় হলো, সেটা স্টেজ 1, সেটা বগলে যায়নি বা পরবর্তীতে ধাপে ধাপে এটা বগলে চলে গেল, মিনিমালি গিয়েছে, সেটা স্টেজ 2 অথবা নাম্বার অফ নোডস যদি অনেকগুলো বেশি হয়ে যায়, ক্যান্সারটা বড় হয়ে গেল, সে সাইজ যত বাড়তে থাকবে স্টেজ 3-তে চলে গেল এবং সেটার পরে বগলে থেকে যদি বোনসে বা লিভারে বা লাংসে অথবা ব্রেইনে অথবা যে কোনো জায়গায় চলে গেল, দ্যাট ইজ স্টেজ 4। সো বেসিকলি স্টেজ 0-তে 100% সার্ভাইভাল, চিকিৎসা করতে পারলে একদম সুস্থ হয়ে যাবে। স্টেজ 1-এর ক্ষেত্রেও প্রায় 96-98%, স্টেজ 2-তে আস্তে আস্তে পার্সেন্টেজটা কমতে কমতে 82-84%, স্টেজ 3-তে দেখা গেল 75-73%, স্টেজ 4-এ 25-30%। মানে চিকিৎসা চলমান অবস্থাতে আমরা 5 বছরে দেখা গেল প্রায় 100 জনে 25 জন থেকে 30 জন পেশেন্টকে আমরা বাঁচা রাখতে পারবো যদি সেটি স্টেজ 4 হয়, তবে অবশ্যই সবচেয়ে আধুনিক চিকিৎসাগুলো দেওয়ার পরেও। আর একইভাবে আমি বলবো
যে এই যে স্টেজগুলোর কথা বললাম, আমাদের এখানে আমরা ব্রেস্ট ক্যান্সারকে আমরা প্রিভেন্ট করতে পারবো না, ঠেকানো যাবে না, এটা সত্যি কথা। ইংল্যান্ডে 7টা মেয়ের একজনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, বাংলাদেশেও প্রায় 10-12 জনে একজনের হচ্ছেই। যেহেতু আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বা ডাটা নেই, এই কারণে আমরা প্রিসাইজ স্ট্যাটিস্টিক্যাল ইউনো আমরা ইনফরমেশনগুলো দিতে পারছি না। কিন্তু আমরাও কিন্তু ক্যান্সার যে হারে বেড়ে যাচ্ছে, আমরা কিন্তু খুব একটা পিছিয়ে নেই। সো এখানে কি জিনিসটা হচ্ছে, যেহেতু এটাকে ঠেকানোর কোনো বা প্রিভেন্ট করার কোনো ওয়ে নাই, কিন্তু আর্লি ডিটেকশন বা বিভিন্ন লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা যদি ঝুঁকিটা কিছুটা হলেও কমাতে পারি, সেটাই হচ্ছে আমাদের টার্গেট থাকা উচিত। সে আর্লি ডিটেকশন আমি আগেই বলেছি, যদি স্টেজ 0 বা স্টেজ 1-এর দিকে আমরা ক্যান্সারের রোগ নির্ণয় করতে পারি, তাহলে ছোটোখাটো চিকিৎসা, এবং অনেকের ক্ষেত্রে কিমোথেরাপিও লাগবে না, হয়তো ছোটোখাটো একটা ব্রেস্ট ক্যান্সার সার্জারি, অ্যাক্সিলারি নোড সেন্ট্রাল বায়োপসি ফলোড বাই রেডিয়েশন, নেবে ট্যাবলেট, এই ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আমরা প্রায় সম্পূর্ণভাবে সুস্থ করে ফেলার সুযোগ রয়েছে, যদি স্টেজ 0 যদি হচ্ছে স্টেজ 0 অথবা 1 এ হচ্ছে যে একটা পেশেন্ট যদি প্রেজেন্ট করে ডক্টর। আচ্ছা, এরপর স্যার আপনি যেটা বলেই ফেললেন অলরেডি, যে লাইফস্টাইল মডিফিকেশনের যে ব্যাপারটা, এটাতে একটু শুনতে চাইবো যে আসলে লাইফস্টাইল মডিফিকেশন করে এটাকে আসলে কিভাবে আমরা কিউর করতে পারি, বা এটার ভূমিকা কতটুকু লাইফস্টাইল মডিফিকেশন? থ্যাংক ইউ। ব্রেস্ট ক্যান্সার কিন্তু স্পেসিফিক কোনো কজ নাই যে এই কারণে হচ্ছে, কিন্তু অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। যেমন মেয়েদের ওভারি রয়েছে, ওভারি থেকে হরমোন বেরোচ্ছে, সেই হরমোনটা ইস্ট্রোজেন। এছাড়া ওই হরমোনটা জন্ম নিয়ন্ত্রণের বড়ি, ইনজেকশন, প্যাচ, ওই একই হরমোন রয়েছে। সুতরাং কেউ যদি পিরিয়ডটা আর্লি শুরু হলো এবং মাসিকটা দেরে শেষ হলো, মানে মিনার্কি আর মেনোপজের টাইমটা বেশি হলো, তাহলে ওভারি থেকে বেশি দিন হরমোনটা বেরোচ্ছে, এবং তারপরে জন্ম নিয়ন্ত্রণে বড়ি খেলো, তার মানে ঝুঁকি বাড়তেছে আস্তে আস্তে। 83% ব্রেস্ট ক্যান্সার ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ। এছাড়া মুটিয়ে যাওয়া, এক্সারসাইজ না করা, অ্যালকোহল, স্মোকিং করা, বাচ্চা দেরিতে নেওয়া, এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো কিন্তু সব রিস্ক বাড়ায় দিচ্ছে। জেনেটিক মিউটেশন 5 to 7% কেসের ক্ষেত্রে শরীরের মধ্যে যে জিনগুলো রয়েছে, BRCA1, BRCA2, TP53, PARP2, CHEK2, এরকম আরো অনেক কিছু রয়েছে। এই জিনগুলো যদি মিউটেটেড হয়ে যায়, সেখানেও ব্রেস্ট ক্যান্সার ঝুঁকি বেড়ে যাচ্ছে। অনেকগুলো ফ্যাক্টরের মাঝে যেটা আমরা চেঞ্জ করতে পারবো, কিছু জিনিসটা চেঞ্জ করার উপায় নাই, কিন্তু যেটা আমরা লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা যদি ঝুঁকিটা কমাতে পারি, যেরকম আমি চেষ্টা করব জন্মান্তরের বড়িগুলো আমাদের মা বোনেরা খাবেন না, সেটা একটা ওয়ে। নিয়মিত এক্সারসাইজ করবে, গুড ফুড, ফ্যাটি ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ এই চর্বির কোষ থেকে কিন্তু যে এস্ট্রোজেনটা তৈরি হচ্ছে, সেটাও তো আমাদের বডিতে এস্ট্রোজেনের লেভেলটা বাড়িয়ে দিচ্ছে, ঝুঁকিটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। সো এই জিনিসগুলো, বাচ্চা 32 বছর আগে জন্ম দেওয়া এবং সেই সাথে ব্রেস্ট ফিডিং, বুকে দুধ পান করানো, সেটাও ঝুঁকি কমাতে হেল্প করছে। সো এক্সারসাইজের কথা আমি আগেই বলেছি, এটা একটা বিরাট একটা ফ্যাক্টর। সো ঘুরে ফিরে এই যে আমাদের জীবনযাত্রার মানগুলো যদি আমরা একটু উন্নত করতে পারি এবং এই বাজে অভ্যাসগুলোকে একটু দূরে সরিয়ে রাখতে পারি, বা হোয়াট কল ইট লাইক ওয়েস্টার্নাইজেশন, এগুলো থেকে যদি আমরা একটু কেয়ারফুল থাকি, তাহলে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা ভালোই কমাতে পারবো। তবে আমি আগেই বলেছি, এটা কমিয়ে একেবারেই শূন্যতে আনা যাবে না। এটার কারণে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং এর রোলটা কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না। আচ্ছা, যেহেতু স্যার স্তনের যে আকৃতিটা বা আকার যেটা, সেটা তো কারো হচ্ছে বড় বা ছোট এটা দেখা যায়, তো সেটার সাথে কি গঠন বা আকারের সাথে কি এটার কোনো ঝুঁকির সাথে কি ব্রেস্ট ক্যান্সারটাকে সম্পর্কিত কিনা? অনেকে কথা বলে থাকে যে ব্রেস্টের সাইজ বড় বা ছোট হলে ক্যান্সারের ঝুঁকি বাড়বে, কমবে, অথবা ব্রা করলে ব্রেস্ট ক্যান্সার ঝুঁকি বাড়বে। এই যে ব্রেস্টের সাইজের সাথে ব্রেস্ট ক্যান্সারের কোনো সম্পর্ক আসলে আমার জানা নেই। হ্যাঁ, এটাও আমি অনেকের কাছে বলতে শুনেছি যে ওই যে যেটা ব্রা পরার সাথে রাতে পরে ঘুমানো, ওটার সাথে মনে হয় একটা সম্পর্ক আছে। এটা খুব প্রচলিত, আবার মনে হয় আমাদের দেশে খুব কমনলি এটা বলা হয়। এটা কি আসলে কতটুকু সত্যি? এটা শুধুমাত্র একটা মিথ? এটা আমি জানতে চাচ্ছি স্যার আপনার কাছে। আমি ইংল্যান্ডে জীবনে কখনো 26 বছরের লাইফে কখনো কারো কাছে এগুলি শুনিনি। বাংলাদেশে এসে আমি অনেকের কাছে শুনেছি, কত মিথগুলো রয়েছে, যে অবিশ্বাস্য কথাবার্তা, ব্রা পড়লে ব্রেস্ট ক্যান্সার হবে, কেন হবে? আর নিয়ম অনুসারে রাতের বেলা ব্রাটা খুলে ফেলাই ভালো, কারণ একটা টাইট একটা জিনিস আমি পরে থাকবো, আমার বুকে ব্যথা হওয়ার ঝুঁকিও বেড়ে যাচ্ছে, ব্রেস্ট ক্যান্সার না। আবার অনেকে এই কথা বলতে শুনি যে একটা ব্রেস্টের চাকা রয়েছে, ম্যামোগ্রাম আল্ট্রাসাউন্ড করলো, এখন বায়োপসি করতে দিবে না, বায়োপসি করলে নাকি ঘুমন্ত সিংহকে জাগায় দেওয়া হচ্ছে, যেটা যদি ক্যান্সারে ছড়া যাবে। এগুলো আমি শুনতে শুনতে আমার কান পাকে গেছে, যেটা শুধু বাংলাদেশে শুনছি।
এবং কিছু কিছু ডক্টরও এগুলো আমাদের পেশেন্টদের বলছে, পেশেন্টরা তো বলবেই। সো এই আচ্ছা। জিনিসগুলো, এই ভুল ধারণাগুলো থেকে আমাদের সরে আসার সময় হচ্ছে। আচ্ছা, এবার স্যার যেটা জানতে চাইবো এটাও আসলে ডায়েট রিলেটেডই প্রশ্ন, যে কোন ধরনের খাবার আসলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটাকে বাড়ায়? ফ্যাটি ফুড দ্যাট উইল লিড টু ওবেসিটি। আর ওবেসিটি মানে হচ্ছে বেশি ফ্যাট কোষ, ফ্যাট সেল বেড়ে যাচ্ছে। সেখানে পোস্ট মেনোপজাল উইমেনদের ওভারি থেকে যখন আর হরমোন বন্ধ হয়ে গেল তৈরি হওয়া, তখন এই চর্বির কোষগুলো থেকে হরমোন তৈরি হচ্ছে। আমি আগেই বলেছি 80%-এর বেশি ব্রেস্ট ক্যান্সার কিন্তু এই ইস্ট্রোজেন হরমোনের সাথে কানেকশন রয়েছে। সো এটা একটা ফ্যাক্টর। এছাড়া অ্যালকোহল, স্মোকিং, এগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে। এছাড়া আরও হয়তো কিছু ডায়েটারি ফ্যাক্টর রয়েছে, যেটা সবগুলো আমার জানা নেই। তবে এই জিনিসগুলো আমি যেগুলো বললাম, সেগুলো আমি আমার পেশেন্টদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করি যে খাবার দাবার, স্পেশালি চর্বি জাতীয় খাবারগুলো থেকে দূরে থাকা খুব ইম্পর্টেন্ট, সো দ্যাট শরীরটা যাতে মুটিয়ে না যায় এবং পরবর্তীতে যে এস্ট্রোজেন হরমোন যে প্রোডাকশনটা পোস্টমেনোপজাল উইমেনদের, সেই ফ্যাট সেল থেকে যাতে হরমোনটা কম প্রোডাকশন হয়, সেটাও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যায়। আচ্ছা, আরেকটা যেটা আমি জানতে চাইবো যে বাংলাদেশে আসলে যে অসচেতনতা, যে যে ডায়েট বলেন বা হচ্ছে এক্সারসাইজ, আমার মনে হয় এই জায়গাটাতে মনে হয় বাংলাদেশের মানুষ অনেক বেশি অসচেতন, যে তাদের ডায়েট এবং এক্সারসাইজ। তো এই জায়গাগুলোতে, অথবা এই যে ব্রেস্ট ক্যান্সারের যেটা আপনি স্যার বারবার বললেন আজকে আলোচনায়, যে ম্যামোগ্রামের যে বিষয়টা উঠে আসলো, তো এই বিষয়টাতে সচেতনতামূলক মানে কোনো উদ্যোগ কি আসলে ডক্টরদের পক্ষ থেকে, বা আপনি পার্সোনালি যদি কিছু জেনে থাকেন, যে বাংলাদেশের নারীদেরকে সচেতন করার জন্য যে ম্যামোগ্রামের আসলে গুরুত্বটা কতটা বেশি, এই বিষয়টা কি আসলে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা এখন আমাদের দেশে? ব্যক্তিগত পর্যায়ে যেমন আমি নিচ্ছি, আমার মতো কেউ কেউ নিচ্ছেন, কিছু অর্গানাইজেশনও কিছু কিছু করছে। যদিও ম্যামোগ্রামের ব্যাপারে খুব একটা বেশি উচ্চবাচ্চা হচ্ছে না এই দেশে। এটা মূলত ক্লিনিশিয়ানদের ল্যাক অফ নলেজ একটা ফ্যাক্টর। আর এছাড়া আমাদের দেশের মানুষের কিছু ভুল ধারণা আছে। তাদের ধারণা ম্যামোগ্রাম করলে নাকি রেডিয়েশন ইনজুরি হয় এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। উল্টাটাই সত্যি। ইনফ্যাক্ট কাশি টাশি হলেই যে পাড়ার পাড়ার দোকানদার ডাক্তাররাও দিয়ে দিচ্ছে একটা চেস্ট এক্স করে আসেন, সেটা কিন্তু দৌড়ায় করে আসলো। অথচ বুঝতে হবে, একটা চেস্ট এক্স-রে বা বুকের এক্স-রেতে যেই পরিমাণ রেডিয়েশন শরীরে ঢুকছে, তার ১০ ভাগের ১ ভাগ ঢুকছে একটা ম্যামোগ্রামে। তার ম্যামোগ্রাম। মানে আমি যদি বছরে একটা ম্যামোগ্রাম করি, ১০ বছর পরে টোটাল ১০ বছরে যতটুকু রেডিয়েশন শরীরে ঢুকলো, সেটা একটা চেস্ট এক্স-রেতেই ঢুকে গেল। তাহলে এই যে আমাদের মধ্যে, ডাক্তারদের মধ্যে ভুল ধারণা, সাধারণ মানুষের মধ্যে তো থাকবেই। সো সো আমি দেখতে পেয়েছি আমাদের যারা আ ব্রেস্টের এক্সপার্ট না, অন্যান্য স্পেশালিস্ট, ফর এক্সাম্পল গাইনোকোলজিস্ট, ইনারা ম্যামোগ্রাম খুব কম দিচ্ছেন। এবং আমাদের, আমি রিকোয়েস্ট থাকবে যে সার্জন হোক, গাইনোকোলজিস্ট হোক, অর্থোপেডিক্স হোক, সাইকিয়াট্রিস্ট হোক, যেই হোক, যদি কোনো ব্রেস্টের পেশেন্ট দেখেই থাকে, তাহলে অ্যাটলিস্ট ৩৫ বছর হলে পেশেন্টটাকে আগে ম্যামোগ্রাম আমাদের দেওয়া উচিত। ম্যামোগ্রাম। সেকেন্ড টেস্ট হচ্ছে আল্ট্রাসাউন্ড। তারপরে যদি কোনো টিস্যু ডায়াগনোসিসের প্রয়োজন হয়, সেটা অবশ্যই এফএনএসি না। চিকুন সুই দিয়ে, যেটা ইঞ্জেকশন দেওয়ার সুই দিয়ে, এফএনএসি দিয়ে টিস্যু ডায়াগনোসিস হয় না। শুধু কোষটা হয়তো ধরা পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সারটা ভুল ধারণা ডায়াগনোসিস হয়, অথবা অল্প ডায়াগনোসিস, মানে সমস্ত ইনফরমেশন পাওয়া যায় না, তখন কিন্তু পাওয়া যায় কোর না। লাগবে। সো এই যে এই জিনিসগুলো যে কানেক্টেড, যে ম্যামোগ্রামের রোলটার সাথে বাকি জিনিসগুলো আসছে ধাপে ধাপে, এগুলো সবই কিন্তু একটা চেইন ইফেক্টের মতো। একটা চিকিৎসার গেট ইট রাইট ফার্স্ট টাইম, যে শুরুতেই যে আমি সঠিক চিকিৎসার পর্যায়গুলো যদি আমি ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু পেশেন্টের রেজাল্ট, সার্ভাইভাল আউটকামটা অনেক বেটার হয়। সুতরাং এই ম্যামোগ্রামের ব্যাপারটা আমাদের শুরুতে যেন আমরা ভুলে না যাই। আপনার কথা শুনে যেটা বুঝলাম স্যার, যে মানে সাধারণ মানুষের পাশাপাশি ডক্টরদেরও এই জায়গাটাতে অনেক বেশি সচেতন করার আসলে দরকার। কারণ ডক্টররা যদি সচেতন না হয়, তাহলে তো আসলে তারা তাদের পেশেন্টদেরকে ওই ডাইরেক্ট ইনফরমেশনটুকু দিতে পারবে না। সো সেই ক্ষেত্রে ডক্টরদেরও একটা সচেতনতার ব্যাপার আছে। আসলে আমাদের আমরা সবারই একটা রোল রয়েছে। জি স্যার। আমি আসলে আলোচনার আমরা মনে হয় খুব শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাইবো স্যার, যে আমাদের বাংলাদেশে যেহেতু এখনো আসলে এই সেক্টরটাতে অনেক বেশি নারীরা অসচেতন, তাদের ব্রেস্টের যত্ন নেওয়া, বা হচ্ছে যে একটা ম্যামোগ্রাম করা, বা সেলফ এক্সামিনেশন যেটাই বলি না কেন, বা
আপনি যেটা বললেন যে অনেক দেরিতে এসে প্রেজেন্ট করে, যার কারণে হচ্ছে সার্ভাইভাল রেটটাও আসলে ওভাবে ভালো থাকে না, বা কনজারভেটিভ যে ব্রেস্টের সার্জারি ওটা না করে অনেক সময় মাস্টেক্টমিটা চুজ করতে হয়। তো বাংলাদেশের যে নারীরা, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন যাতে করে তারা এই জায়গাটাতে যে অসচেতন বা তাদের নিজেদের ব্রেস্টের সচেতনতা বা ঝুঁকি কমার জন্য তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চাইবেন? ধন্যবাদ। দেখেন, ব্রেস্ট ক্যান্সার ঠেকানো যাবে না। ইংল্যান্ডে 7টা মেয়ের একজনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। বাংলাদেশও পিছিয়ে নেই। সুতরাং সময় এসছে আমাদের নিজেদের ব্রেস্টের স্বার্থে, নিজেদের জীবনের স্বার্থে, পরিবারের স্বার্থে আমাদের একটু সচেতন, স্বাস্থ্য সচেতন হওয়ার। ব্রেস্টে যদি হাতে কোনো চাকা বা কোনো পরিবর্তন দেখেন, অবশ্যই একজন ব্রেস্ট সার্জন অথবা কোনো জেনারেল সার্জন যার কিনা ব্রেস্টের উপর একটু ইন্টারেস্ট রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে, তার কাছে যেতে হবে, অন্য কোথাও না। এবং অবশ্যই মনে রাখবেন, কোনো ক্লিনিশিয়ান যদি আপনাকে পরীক্ষা করতে দেয়, আপনার যদি বয়স 35 হয়, তাহলে অবশ্যই একটা ম্যামোগ্রাম বা ব্রেস্ট এক্স-রে প্রথমে করতে হবে। সেকেন্ড হচ্ছে আল্ট্রাসাউন্ড, তারপরে কোর বায়োপসি, এবং খোদা না করুক যদি ক্যান্সার ধরা পড়ে, আপনারাই মনে করায় দিবেন যে একটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা ক্যান্সার চরিত্রটা করা লাগবে। এই যে আমাদের জানার এই জিনিসগুলো যদি আমরা একসাথে কাজ করি, এবং পরবর্তীতে যেটা বলছি যে ব্রেস্ট ক্যান্সার মানেই মরণ ব্যাধি, এটা কিন্তু না। সঠিক চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া যায়। এবং বাংলাদেশেই ব্রেস্ট ক্যান্সারের উন্নত বিশ্বের মতো সমস্ত চিকিৎসা অ্যাভেলেবল রয়েছে। সো আপনারা নিজেদের একটু সচেতন থাকবেন, আপনারা ভালো থাকবেন, দেশও ভালো থাকবে। ধন্যবাদ স্যার আমাদেরকে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য, এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমি পার্সোনালি স্যার অনেক বেশি আসলে আপনার কাছ থেকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমার আসলে নিজেকে অনেক বেশি এখন মনে হচ্ছে আমি অনেক লাকি ফিল করছি স্যার আপনার সাথে এই পডকাস্ট ইন্টারভিউটা করতে পেরে। স্যার দোয়া করবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় ধরে আমাদের এই আলোচনাটি শোনার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো পডকাস্ট ইন্টারভিউতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।